এই ভিডিওতে আমরা তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ সম্পর্কিত কিছু বিষয় সম্বন্ধে পড়ব। এর আগে আমরা তড়িৎ বিভবের পরিমাপ জেনেছিলাম, যে তড়িৎ বিভব কি অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। আজ আমরা জানি বিভব পার্থক্যের পরিমাপ কিভাবে করব। কোথায় পাবো? 56 পৃষ্ঠা পেজে দেখো, এখানে পাবো বিভব পার্থক্যের পরিমাপ। এই টপিকটা নিচের দিকে রয়েছে, বিভব পার্থক্য পরিমাপ লেখা আছে এবং এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। তাকে দুটি বিন্দুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে। আসলে বিভব প্রভেদ মানেই কিন্তু বিভব পার্থক্য। এটা কি একটু জেনে নিই, ছবি থেকে একটু দেখে নিই কিরকম। আমরা এর আগে দেখেছি বা জেনেছি যে এখানে মনে করি কিছু পজিটিভ তড়িৎ রাখা হলো, পজিটিভ তড়িৎ রাখা হয়েছে এখানে। তাহলে পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু যদি থাকে, তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। তড়িৎ ক্ষেত্র কাছাকাছি অঞ্চলে বেশি থাকবে এবং যত দূরে যাব এই তড়িতের প্রভাব তত কমবে। এটা আগের আলোচনা। প্রভাব তত কমবে। এবং আমরা যদি সংজ্ঞা হিসাবে একটা একক ধনাত্মক আধানকে, এক একক ধনাত্মক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের যত কাছে নিয়ে আসতে চাইবো এভাবে, তখন তত বিকর্ষণ হবে। যত কাছাকাছি নিয়ে আসবো বিকর্ষণ বলের মান তত বেড়ে যাবে। এখন বেড়ে যাওয়ার বিরুদ্ধে বিকর্ষণ বল কাটিয়ে এই বস্তুটিকে যদি আরো কাছে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের আরো বেশি কার্য করতে হবে। এখন কোনো বিন্দুর বিভব, ধরি এটি এ বিন্দু, এটা মনে করি বি বিন্দু, তাহলে বি বিন্দুর বিভব কত এটা জানতে হলে আমরা কি করেছিলাম? একক ধনাত্মক তড়িতাধানকে এটা এখান থেকে নিয়ে আসিনি, আরো অনেক দূরে অর্থাৎ অসীম দূরত্ব থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এই বিন্দুতে স্থাপন করলাম। আনার জন্য যে কৃতকার্য হলো সেই কার্যটাকেই আমরা বলি, যে যতটা কার্য হলো ততটা কার্যের পরিমাপটাকেই তখন আমরা বলি এটাই বিভব, এই বিন্দুর বিভব। যেমন ধরি অনেক দূর থেকে এখানে আনতে যদি মনে করি কত বলবো, মনে করি 5 জুল কাজ করতে হলো, ধরি 5 জুল কাজ করতে হলো, তাহলে আমরা বলবো এই বিন্দুর বিভব 5 ভোল্ট। তখন বলবো 5 ভোল্ট এই বিন্দুর বিভব। কেন আমরা 5 জুল হলে 5 ভোল্ট বলছি? আমরা যদি সমীকরণ প্রয়োগ করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আমরা জানি W = VQ, অতএব V = W/Q। আমাদের কাজ করতে হয়েছে 5 জুল, এখানে W/Q, তাহলে কাজ করতে হয়েছে 5 জুল ডিভাইডেড বাই Q এর মান 1, সুতরাং হচ্ছে কত? V = 5 ভোল্ট। তাহলে এটা হলো 5 ভোল্ট। এবার বস্তুটিকে যদি আমরা, একক ধনাত্মক আধানটিকে যদি আমরা এখানে না রেখে যদি আরো দূরে নিয়ে যাই, ধরো এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে আরো বেশি কাজ করতে হবে। মনে করি এই পর্যন্ত আনতে কাজ করতে হলো কোথা থেকে? সেই অসীম দূরত্ব থেকে আনতে কাজ করতে হলো 8 জুল। তাহলে এই বিন্দুর বিভব কত হবে? এটা বিন্দুর বিভব হবে 8 ভোল্ট, মানে 8 ভোল্ট হবে, 8 ভোল্ট। এখন তাহলে এ বিন্দুর বিভব, অর্থাৎ আমরা এভাবে লিখি VA = হলো 8 ভোল্ট, বি বিন্দুর বিভব VB = হলো 5 ভোল্ট। তাহলে এই দুই বিন্দুর বিভব প্রভেদ কত? স্পষ্টতই আমরা বুঝতে পারছি এটা বড়, সুতরাং বিভব প্রভেদের মান হবে VA - VB = কত হচ্ছে? 8 - 5 = 3 ভোল্ট। এই যে 3 ভোল্ট পেলাম, এটাকেই তাহলে আমরা বলবো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। দুই বিন্দুর বিভব প্রভেদ হলো 3 ভোল্ট। তাহলে দুই বিন্দুর বিভব প্রভেদ 3 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে এবার যদি আমরা একক ধনাত্মক আধানটাকে অসীম দূরত্ব থেকে না নিয়ে এসে যদি আমরা শুধুমাত্র বি থেকে এতে নিয়ে আসতাম, তাহলে কাজ কত করতে হতো? কাজ কিন্তু এই 3 ভোল্ট মানে 3 জুল কাজ করতে হতো, কারণ 5 জুল তো আগেই হয়েছে, এখানে আনতে 8 জুল হলো, তাহলে কাজ করতে হলো 3 জুল, 3 জুল। যেহেতু 3 জুল কাজ করতে হলো, তাই তার বিভব পার্থক্যকে আমরা বলছি বা বিভব প্রভেদকে বলছি 3 ভোল্ট। তাহলে যদি প্রশ্ন হয় দুটি বিন্দুর বিভব প্রভেদ
5 ভোল্ট বলতে কি বোঝো, বললাম বিভব প্রভেদ 5 ভোল্ট বলতে কি বোঝো। তাহলে আমরা কি বলবো, একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1.5 জুল মানে 1.5 জুল কাজ করতে হয়, এটা বোঝা যায়। তাহলে বিভব প্রভেদ কাকে বলে বললে, বা বিভব পার্থক্য কাকে বলে বললে আমরা এটা বলবো, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকেই ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে। তাহলে আমরা বিভব পার্থক্য বা বিভব প্রভেদ জানলাম। এখন আমরা দেখি তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একক কি, এগুলো আমরা আগেই জেনেছি। এসআইতে হলো ভোল্ট এবং সিজিএস এ স্ট্যাট ভোল্ট। এক্ষেত্রে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ এবং তড়িৎ চালক এই তিনটেই কিন্তু রাশির একক কিন্তু একই, এই যে এখানে লেখা ছিল, মনে রাখতেই হবে, প্রত্যেকের একক হলো ভোল্ট। এবার আমরা জানবো তড়িৎ চালক বল কাকে বলে। টপিক হলো এটা, আর্টিকেল 6.1.3। তড়িৎ চালক বল এবং উৎস হিসাবে তড়িৎ কোষ। তড়িৎ কোষ মানে হলো ব্যাটারি। আমরা তড়িৎ চালক বলকে ইংরেজিতে বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, অথবা বলতে পারি সংক্ষেপে ইএমএফ। এটা অনেক জায়গায় থাকবে এখন থেকে, এই ইএমএফ বলতে আমরা তড়িৎ চালক বলকে বুঝব। তাহলে তড়িৎ চালক বলটা কি? তড়িৎ চালক বল হলো একটা তড়িৎকে চালনা করার জন্য যে বল বা শক্তি বলতে পারি। তাহলে আমরা ব্যাটারির মধ্যে এটা দেখতে পাই, একটা ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে যে যা কিছু আছে বা যার প্রভাবে, যে শক্তির প্রভাবে ব্যাটারি একটি ফিলামেন্টের মধ্যে বা রোধের মধ্যে বা ইলেকট্রিক বাল্বের মধ্যে বা কোনো যন্ত্রের মধ্যে তড়িৎকে চালনা করতে পারে। এই যে তার দিয়ে ব্যাটারিটা পজিটিভ মেরু, তোমরা জানো, বড় দাগটা, ছোটটা নেগেটিভ। তাহলে এদিক থেকে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ যায়, তড়িৎ পাঠাতে পারে যে শক্তির দ্বারা পারে, বা এখানে বল বলা হচ্ছে ঠিকই, আসলে এটা বল না, একটু বাদেই আমরা জানবো। তাহলে এক্ষেত্রে ব্যাটারিটা কি করছে, তড়িৎকে পাঠাতে পারছে, তড়িৎকে চালনা করতে পারছে, তাই আমরা বলবো এখানে একটা তড়িৎ চালক বলের উৎস রয়েছে। তাহলে এই দিক থেকে এই দিকে তড়িৎ যাচ্ছে, মানে আমরা এর আগে জেনেছি যে ঋণাত্মক বিভব থেকে ইলেকট্রনগুলো এদিকে যায়, ধনাত্মকের দিকে যায় বহির্বর্তনীতে, আর ধনাত্মক আধানের প্রবাহটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি হচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে ধনাত্মক আধানের প্রবাহ। খেয়াল করো আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ধনাত্মককে নিয়ে যাচ্ছি। তাহলে এটা নিয়ে যেতে বিকর্ষণ বল হবে, সে আগের মতোই, আমরা যেমন একক ধনাত্মককে নিয়ে যাই, তাহলে এটাকে বিকর্ষণ হবে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কার্য করতে হবে তার জন্য একটা শক্তি তৈরি হবে, সেই শক্তিই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর তার জন্য কার্য করার জন্য যে শক্তি ব্যয় হবে সেটাই এখানে রাসায়নিক শক্তি দ্বারা ব্যয়িত হয়। যেগুলো এখানে তোমরা লেখাগুলো পাবে, এগুলো শুধু বুঝে কনসেপ্ট রাখতে হবে। ধনাত্মক আধানকে নিয়ে যেতে হয়, তার জন্য কিছুটা কার্য করলে তার শক্তি প্রয়োজন হয়, এটাই তড়িৎ শক্তি। এক্ষেত্রে তড়িৎ উৎসই কোনো না কোনো বাহ্যিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে তড়িৎ চালক বলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা দেখলাম ব্যাটারির মধ্যেই দেখলাম কি দেখলাম, যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে আমরা ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি। সংজ্ঞায়িত করতে গেলে আমরা কত বলবো, কতটা নিয়ে যাচ্ছি, এক একক ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি, একক ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা বলবো ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে, অথবা বলতে পারি নিম্ন বিভব থেকে, এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমরা নিয়ে যাচ্ছি, এটা বলতে পারি। তাহলে এই যে দেখো সংজ্ঞাটা কি পাবো, তড়িৎ চালক বলের সংজ্ঞা পাচ্ছি তড়িৎ উৎসের মধ্যে মানে ব্যাটারির মধ্যে দিয়ে, ব্যাটারির ভেতর দিয়ে, বাইরে না কিন্তু, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক পরিমাণ ধনাত্মক তড়িতাধান স্থানান্তর করার সময় সম্পাদিত কার্যের পরিমাণকে ওই তড়িৎ উৎসের
তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলে। স্পষ্টত বোঝা গেল, ব্যাটারির মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমরা একক ধনাত্মক তড়িতাধানকে, একক পরিমাণ বলা আছে, একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে, স্থানান্তর করার সময় বলা হয়েছে, আমরা বলতেই পারি একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয় বা যে কার্য সম্পাদিত করতে হয়, যে কার্য করতে হয় তাকেই বা সেই কার্যকেই বা সেই কার্যের পরিমাণকেই ওই তড়িৎ উৎসের তড়িৎচালক বল বলে। তাহলে পড়ে নিতে হবে এটা ভালো করে। অর্থাৎ তড়িৎচালক বল ইকুয়ালস টু কি পাচ্ছি? সম্পাদিত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই স্থানান্তরিত তড়িতাধান। এটা এটা কোথা থেকে আমরা পেলাম? এর আগেই আমরা জেনেছি, এই যে একদম মার্জিনের উপরে লেখাই আছে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, কার্য ডিভাইডেড বাই তড়িতাধান। তাহলে এটা আমরা লিখতে পারছি তড়িৎচালক বল ইকুয়ালস টু সম্পাদিত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই স্থানান্তরিত তড়িতাধান। অথবা বলতে পারি কার্য মানেই শক্তি, তাই শক্তির পরিমাণ ডিভাইডেড বাই স্থানান্তরিত তড়িতাধান। এক্ষেত্রে প্লাস কিউ তড়িতাধানকে তড়িৎ উৎসের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে ডাব্লু পরিমাণ কার্য হলে সেক্ষেত্রে ইএমএফ তখন হচ্ছে ডাব্লু বাই কিউ। এটাই। এবার তড়িৎচালক বলের তাহলে একক কি হবে? তাহলে এককটা কি হবে আমরা এখান থেকে স্পষ্টতই বুঝতে পারবো একক কি হবে। হবে ভি মানে তড়িৎ, এখানে তো তড়িৎ বিভব বলা ছিল, এটাও হবে তড়িৎচালক বল, তাহলে ডাব্লু বাই কিউ। অর্থাৎ কি বলবো? হবে জুল পার কুলম, কার্যের একক জুল, আর কিউ মানে তড়িতাধান, তড়িতাধানের একক কুলম, এটাকে আমরা সি অক্ষর দ্বারা প্রকাশ করি। তার মানে জে পার সি, এই যে এখানে যেটা ছিল জুল পার কুলম বা জে পার সি। আর তড়িৎচালক বলের এককটাও ভোল্ট, তাহলে এদের এককগুলির মধ্যে সম্পর্ক কিন্তু এটা। এই যে এখানে আমরা পাচ্ছি তড়িৎচালক বলের একক কি কি পাচ্ছি? কার্য এবং তড়িতাধানের যদি এটা হয় তাহলে আমরা একক পাচ্ছি জুল পার কুলম বা ভোল্ট, মনে রাখতেই হচ্ছে। এইবার একটু আগে যে কথাটা আলোচনা হলো, তড়িৎচালক বল কি আসলে কোনো বল? তড়িৎচালক বলকে তো আমাদের মনে হচ্ছে যে তড়িৎচালক বল যে বলের দ্বারা তড়িৎকে চালনা করা যায়, তাহলে এটা কিন্তু তড়িৎচালক বল আসলে বল নয়। এটা ক্লাস 9-এর এই টপিকে জেনে রাখোটার মধ্যে ক্লাস 9-এর পড়ার সঙ্গে একটা তুলনা করা আছে। দেখো, আমরা জানি কার্য ডাব্লিউ ইকুয়ালস টু, মনে পড়বে তোমাদের, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস বা এফ ডি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস অথবা এফ ইন্টু ডি। অতএব এফ ইকুয়ালস টু, এই যে অতএব এফ ইকুয়ালস টু কার্য বাই সরণ। এফ ইকুয়ালস টু কি হবে? এফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এস, তার মানে বল ইকুয়ালস টু কার্য বাই সরণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা কার্যকে সরণ দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেটা হলো বল। যে বল দ্বারা কোনো বস্তুকে গতিশীল করা হয়, এই যে এখানে লেখা আছে বল যেমন কোনো বস্তুকে গতিশীল করে, তেমনি এক্ষেত্রে আধানকে গতিশীল করে তড়িৎচালক বল। তা সত্ত্বেও কিন্তু তড়িৎচালক বল কিন্তু কোনো বল নয়, ভালো করে মনে রাখতে হবে এটা। তাহলে বল নয় তো এটা কি তাহলে? তাহলে এটা হলো তড়িৎচালক বল ইকুয়ালস টু, আমরা জেনেছি এই যে তড়িৎ শক্তির পরিমাণ বাই তড়িতাধান, উপরেই জেনেছি কার্যের পরিমাণ বা তড়িৎ শক্তির পরিমাণ ডিভাইডেড বাই তড়িতাধান। সুতরাং এই রাশিটা এটা আমরা এই তড়িৎচালক বল মানে এই এফ ইকুয়ালস টু আমরা পাচ্ছি, আগেরটা যেমন পেলাম কার্য বাই সরণ, এখানে কিন্তু কার্য বাই সরণ পাচ্ছি না, আমরা পেলাম কার্য বাই আধান। সুতরাং এই দুটো পৃথক ভৌত রাশি, এই যে পৃথক ভৌত রাশি। সুতরাং বলতে পারি বল এবং তড়িৎচালক বল একই রাশি নয়। এবার তড়িৎচালক বলের উৎস কি? তড়িৎচালক বলের উৎস অর্থাৎ কোথা থেকে আমরা পাবো যেটা নাকি কোনো পদার্থের মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎকে পাঠাতে পারবে। যেমন একটা পরিবাহী স্কেলটা হতে পারে, এটার মধ্যে দিয়ে আমরা যদি একদিকে একটা ব্যাটারির তার লাগাই এদিকে এবং অন্যদিকে যদি আরেকটি তার লাগাই, তাহলে এটার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করবে। যে জিনিসটা লাগালে এর মধ্যে তড়িৎ চলবে সেটাকে আমরা বলবো তড়িৎ চালক বলের উৎস, সেটাই তড়িৎ চালক বলের উৎস। কি লাগালে যেতে পারে আমাদের জানা আছে, আমরা প্রথমত ব্যবহার করতে পারি ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিকে আমরা বলি তড়িৎ কোষ। তাছাড়া ডাইনামো অথবা ডাইনামোর আরেক নাম জেনারেটর, তাছাড়া আলোক তড়িৎ কোষ যেগুলো সোলার সেল আমরা বলি সেগুলো দিয়ে হতে পারে, অথবা তাপযুগ্ম হতে পারে। তাপযুগ্ম কি? এখন তাপযুগ্ম থেকেও নাকি তড়িৎ হয়। এর আগে যেমন আমরা দ্বিধাতব পাত পড়েছিলাম, তো দ্বিধাতব পাত কি ছিল? দুটি একই আকার আকৃতির
দুটো একই আকার আকৃতির এরকম একটা পাত, এর সঙ্গে আর একটা পাত সমান আকারের যদি একসঙ্গে রিবেট করে জুড়ে দেওয়া হয় স্ক্রু দিয়ে, যে গরম ঠান্ডা করলে এটা যেন একই সঙ্গে বাঁকে, একই সঙ্গে তাপ অধ্যায় ছিল, যেন একই সঙ্গে বাঁকে যে কোনো দিকে, আবার একই সঙ্গে সোজা হয় বা উল্টো দিকে বাঁকে, তাকে দ্বিধাতব পাত বলা ছিল। এখানে বলা হচ্ছে তাপযুগ্ম। তাপযুগ্মটা কি? একটা যে কোনো পদার্থ বা ধাতু, ধরি এটা লোহা হতে পারে, তামা হতে পারে, তো মনে করলাম এটা লোহা, লোহার একটা তার বা ধাতব কোনো পাত, সেটাকে এখানে জয়েন্ট করলাম এবং এদিকে জয়েন্ট করলাম, দুই বিন্দুতে জয়েন্ট করলাম, এটা মনে করো কপার। তাহলে জয়েন্ট করার পর এই যে জয়েন্টগুলো রয়েছে বা সংযোগস্থলটা রয়েছে, তাকে একটা জায়গায় যদি উত্তপ্ত করি, উষ্ণ করি, আর অন্য জায়গায় যদি শীতল করি, ঠান্ডা যদি করি, তাহলে দেখা যায় এটার মধ্যে দিয়ে কোনো একদিকে হয় কপার থেকে আয়রনের দিকে অথবা আয়রন থেকে কপারের দিকে, কিন্তু এটা নির্দিষ্ট দিকে। এটা এই একটু বই দেখলেই পাওয়া যাবে, এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না কোন দিক থেকে কোন দিকে, এটার কিছু ধর্ম আছে সেখান থেকে বের করা যায়। অর্থাৎ একটা এইদিকে উত্তপ্ত এদিকে শীতল করলে একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ চলে। এইভাবে করে আমরা এটা এর সাহায্যে, অর্থাৎ সংযোগস্থলকে ভিন্ন উষ্ণতায় রেখে আমরা তড়িৎচালক বল সৃষ্টি করতে পারি। এই ব্যবস্থাটাকেই বলা হয় তাপযুগ্ম। এটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী সিবেক। এখানে এখানে এই যে এই সংযোগস্থলটাকে এখানে উত্তপ্ত এখানে শীতল করলে যেদিকে তড়িৎ প্রবাহ চলবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চলবে যদি আমরা উল্টো ঘটনা করি, অর্থাৎ যেদিকে উত্তপ্ত করেছিলাম সেদিকে শীতল, যেদিকে শীতল করেছিলাম সেদিকে উত্তপ্ত করলে তার বিপরীতে তড়িৎ চলবে। এই ব্যবস্থাকে আমরা তাপযুগ্ম বলি। এটা দ্বারাও তড়িৎ পাঠানো সম্ভব, অর্থাৎ এটিও একটি তড়িৎচালক বলের উৎস। এবার তড়িৎচালক বলের প্রথম দিকের উৎস হলো তড়িৎ কোষ বা ব্যাটারি। প্রথম তড়িৎ কোষ কে আবিষ্কার করলেন? তার নাম বিজ্ঞানী অ্যালেসান্দ্রো ভোল্টা। সে অ্যালেসান্দ্রো ভোল্টার নাম অনুসারে নাম হয়েছে প্রথম কোষের নাম সরল ভোল্টীয় কোষ, কারণ সেটা খুব সোজা সহজ সরল ছিল, তাই তার নাম সরল ভোল্টীয় কোষ। এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞানী যেমন লেকল্যান্ডস থেকে লেকল্যান্ডস কোষ, তারপর ড্যানিয়েল কোষ, বিজ্ঞানী ড্যানিয়েল আবিষ্কার করলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে কোষগুলো বা ব্যাটারিগুলো পেলাম সেগুলো সরল ভোল্টীয় কোষ অপেক্ষা একটু উন্নত, যার জন্যই আমরা তার তড়িৎচালক বলের মান দেখতে পাচ্ছি। সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান 1.08 ভোল্ট, কারণ প্রথমে আবিষ্কার হয়েছে তাই কম তো থাকবেই, এটা আমাদের মানটা মুখস্থও রাখতে হবে। যেখানে লেকল্যান্ডস কোষ হলো 1.5 ভোল্ট, ড্যানিয়েল কোষেরও এই ধরনেরই একটু বেশিই আছে। আবার আমাদের আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে নির্জল কোষ, যেটা এখানে লেখা নেই, নির্জল কোষ। নির্জল কোষ, নির্জল কোষ কোনগুলোকে আমরা বলি? নির্জল কোষ হলো যেগুলো আমরা ড্রাই সেল বা সহজে আমরা পেন্সিল ব্যাটারি যেগুলোকে বলি। নির্জল মানে ড্রাই সেল, পেন্সিল ব্যাটারি। এর তড়িৎচালক বলের মান কত আমরা প্রত্যেকেই জানি। এর তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। এই ব্যাটারিটা আরো ভালো আমরা বলবো এগুলোর সাপেক্ষে, লেকল্যান্ডস কোষের সাপেক্ষে। কেন? কারণ যেহেতু এটাতে জলীয় অংশ নেই তাই এটা সহজেই বহনযোগ্য এবং যে কোনো জায়গায় আমরা ভালো মতো ব্যবহার করতে পারি। এরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে সঞ্চয়ক কোষ, বা অনেক সময় সঞ্চয়ক কোষও লেখা থাকে। এটা আসলে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, যেগুলো আমরা বাড়িতে ইনভার্টার ব্যাটারিগুলো ইউজ করি সেগুলোকে বলা যেতে পারে এগুলো। সেটার তড়িৎচালক বলের মান কত? প্রথম যেগুলো বানানো হলো সঞ্চয়ক কোষ সেগুলোর হলো 2.1 ভোল্ট। তাহলে আমরা যে ইনভার্টার ব্যাটারি ব্যবহার করি সেগুলো কি এত কম? না তো, এগুলো আরও বেশি আছে। এগুলোকেই কি করা হচ্ছে? শ্রেণী সমবায়ে কিছু ব্যবহার করে তার বিভব প্রভেদ বা তড়িৎচালক বলের মানটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে। তড়িৎ কোষ কি বা ব্যাটারি কি, এগুলো তোমরা নিজেরা একটু দেখে টেখে নিও, যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু দেখে নিও। এরপরে তারপরের টপিকে আসছি প্রাথমিক কোষ এবং গৌণ কোষ। দেখো, প্রাথমিক কোষ, গৌণ কোষ, নামেই বুঝতে পারছি প্রাথমিক কোষ প্রথমে আবিষ্কৃত হয়েছিল, অবশ্যই গৌণ কোষ আরো পরবর্তীতে আবিষ্কার হয়েছে। প্রাথমিক কোষ কোনগুলোকে বলবো? যে সোজা কথাই বলতে গেলে আমরা বলবো নট চার্জেবল, আর গৌণ কোষ হলো রিচার্জেবল ব্যাটারি। গৌণ কোষ রিচার্জেবল, এটা মনে রাখলে পরেই ভালো মনে থাকবে। গৌণ কোষ
রিচার্জেবল, RECHARGEABLE, রিচার্জেবল ব্যাটারি বলতে পারি। আর এটার ক্ষেত্রে কি লিখবো? প্রাথমিক কোষের ক্ষেত্রে আমরা লিখবো নট রিচার্জেবল। তোমরা লিখে নিও এখানে নট রিচার্জেবল, নট রিচার্জ। তাহলে পরে প্রাথমিক কোষের ক্ষেত্রে আমরা পাচ্ছি কোনগুলো? যেগুলো ভোল্টীয় কোষ অর্থাৎ প্রথমে আবিষ্কার হয়েছিল, ড্যানিয়েল কোষ একটু আগেই জানলাম, লেকল্যান্ডস কোষ ইত্যাদি যেগুলো আছে তাদেরকে চার্জ করা যায় না। আবার নির্জল কোষও হবে, ঘড়ির মধ্যে যে বোতাম ব্যাটারি থাকে সেগুলোও হবে। আর রিচার্জেবল কোনগুলো? যেগুলো লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ একটু আগে বললাম, ইনভার্টার ব্যাটারি, তাছাড়া মোবাইলের ব্যাটারি, অর্থাৎ যেগুলোকে রিচার্জ করা সম্ভব সেগুলোকেই আমরা বলবো গৌণ কোষ। যদিও সংজ্ঞা মোটামুটি বুঝে মনে রাখতে হবে, একেবারে হুবহু মুখস্থ করার প্রয়োজন হবে না। এখানে আমরা দেখে নিই কি কথা বলা হচ্ছে। গৌণ কোষে বাহ্যিক উৎসের সাহায্যে, ওই যে তড়িৎ শক্তি ব্যবহার করছি সেটাকেই বাহ্যিক উৎস বলা হচ্ছে, সাহায্য নিয়ে কোষের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত করা হয় এবং সেই রাসায়নিক শক্তিকে পরে তা কি করা হচ্ছে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ইত্যাদি এগুলি। এবার আমরা এই টপিকে আসি 58 পৃষ্ঠায়। কি আছে? কৃতকার্যের ভিত্তিতে কোষের তড়িৎচালক বল। কৃতকার্যের ভিত্তিতে আমরা তো একটু আগে তড়িৎ কোষ পেয়েছি, সেটা এটাই, এবং এটাই তো কৃতকার্যের ভিত্তিতে বলতে গেলে কি ছিল? যে ঋণাত্মক মেরু থেকে, নিম্ন বিভব থেকে বা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে এক একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকেই তো কৃতকার্য বলছি। তাহলে কার্যের ভিত্তিতেই তো হলো, সেই কথাটিই এখানে লেখা থাকবে। কি রয়েছে? যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের হবে, এটা কোণের লেখা আছে, তড়িৎ কোষের অভ্যন্তরে, তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেই জেনে রাখোটার মধ্যে আছে। কোনটা সেটা? সেটা হলো কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, সহজেই আমরা পারবো, মুক্ত বর্তনীতে, অর্থাৎ ব্যাটারি যখন যুক্ত করা হয়নি, খোলা যখন আছে তার দ্বারা যুক্ত করা হয়নি, তাহলে মুক্ত বর্তনীতে কোষের ঋণাত্মক, এখানে ধনাত্মক ছিল, এটা ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে, তাহলেই তো আমাদের পজিটিভ কার্য করতে হবে। সেজন্যই এটা এভাবে মনে রাখতে হবে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ধনাত্মক আধানকে নিয়ে যাবো, তাহলে বিকর্ষণ হবে, অর্থাৎ কার্যের মানটা ধনাত্মক হবে বা পজিটিভ কার্য হবে। তাহলে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে বলবো 1.5 জুল কাজ করতে হয়, ভালো করে মনে রাখতে হবে। এরপরের টপিক, কোষের তড়িৎচালক বলের প্রভাবক বিষয়সমূহ। এটা কি টপিক? আমরা একটা মনে করো ব্যাটারি বানাবো। তাহলে আমরা যদি ব্যাটারি বানাই, যদি একটা কোনো ব্যাটারি বানাতে গিয়ে ধরো এখানে আমরা যে ব্যাটারি বানাবো, আমরা ধরো একটা ব্যাটারি বানাবো, সেই ব্যাটারিতে এখানে আমরা এটা জিঙ্ক নিয়েছি, জেডেন, জিঙ্কের একটা খোলক বা একটা লম্বা চোঙ নিয়েছি, তার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ দেওয়া হলো এবং এখানে আমরা কার্বন দণ্ড নিলাম, যেটাকে আমরা কার্বন দণ্ডটাকে আমরা অ্যানোড বলি, এটা একটা পেন্সিল ব্যাটারি মনে করো এই ধরনের। কার্বন দণ্ডকে আমরা পজিটিভ বা অ্যানোড বলি, এটা হলো নেগেটিভ। আর এর ভেতরে কোনো রাসায়নিক পদার্থ রয়েছে, নির্দিষ্ট রাসায়নিক পদার্থ থাকবে যাদের বিক্রিয়ার দ্বারা এগুলোতে ইলেকট্রন সাপ্লাই হবে বা উৎপন্ন হবে এবং এদিকে পজিটিভ ধনাত্মক হয়ে থাকবে, এটাকেই আমরা পরে ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হলো যে এটা যদি 1.5 ভোল্ট হয়, তাহলে পরে আমরা যদি এটার পরিবর্তে যদি আমরা আরো বড় ব্যাটারি, মানে বড় জিঙ্কের খোলক নিই, আরো বড়, এবং এখানে যদি রাসায়নিক পদার্থটা আগের তুলনায় আরো বেশি দিই, এবং এখানে যদি আমরা সেরকম ভাবে সেই পজিটিভ তড়িৎদ্বার, একই তড়িৎদ্বার যদি নিই, আগে নিয়েছিলাম মনে করো কার্বন দণ্ড, এখনো নিলাম কার্বন, তাহলে কি আগে 1.5 ভোল্ট পেয়েছিলাম, এখন কি 1.5 ভোল্টের থেকে বেশি পাবো? উত্তর হলো না, 1.5 ভোল্টের থেকে বেশি পাবো না। কত পাবো? তাহলে
1.5 ভোল্ট অর্থাৎ 1.5 ভোল্টই পাবো। তাহলে এখন প্রশ্ন আসবে, তাহলে আমাদের বড় ব্যাটারি বানিয়ে কি লাভ? তার উত্তর হলো 1.5 ভোল্ট পাচ্ছি ঠিকই, কিন্তু বড় ব্যাটারিতে অপেক্ষাকৃত বেশি সময় ধরে আমরা তড়িৎ প্রবাহ চালু রাখতে পারবো। তার বিভব পার্থক্যটা কিন্তু 1.5 ভোল্টই থাকলো, কিন্তু সময়টা টাইমটা বেড়ে গেল। তাই আমরা কি বলবো, এই তড়িৎ চালক বলটা কি বিষয়ের উপর নির্ভর করে আর কিসের উপর করে না? নির্ভর করছে আমরা কি ব্যবহার করেছি তার উপর। তবে হ্যাঁ, এখানে জিঙ্কের বদলে যদি আমরা জিঙ্ক পাল্টে দিয়ে অন্য কিছু ব্যবহার করি, যেমন ধরি মনে করি এখানটায় অ্যালুমিনিয়াম ব্যবহার করলাম বা টিন ব্যবহার করলাম, তাহলে তখন দেখা যাবে 1.5 ভোল্ট আর পাওয়া যাচ্ছে না। হয়তো এর তুলনায় কম 1.4 ভোল্ট পাওয়া যাচ্ছে, বা এর থেকে বেশি 1.7 ভোল্ট বা 1.2 ভোল্ট ইত্যাদি আলাদা। অর্থাৎ বিভব প্রভেদ অথবা তড়িৎচালক বলের মান কত হবে সেটা নির্ভর করছে কার উপর? এটা নির্ভর করছে কি মাঝখানের কি উপাদান নিয়েছি সেটার উপর, এবং তড়িৎদ্বারগুলো কি ব্যবহার করছি তার উপর। এটাই আমরা এখানে পাবো। দেখো, কোষে ব্যবহৃত তড়িৎদ্বারের উপর এবং কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের উপর, মানে মাঝখানে কি নিয়েছি ইলেকট্রোলাইট হিসাবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, তার উপর কোষের তড়িৎচালক বলের মান নির্ভর করে। কিন্তু নির্ভর করে না কার উপর? স্পষ্ট করে লেখা আছে নির্ভর করে না কার উপর? তড়িৎদ্বার দুটির আকারের উপর, মানে বড় নেব না ছোট নেব, লম্বা নেব, চারকোনা নেব না গোল নেব ইত্যাদি, এগুলোর উপর নির্ভর করে না। আর তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপরেও নির্ভর করে না। কাজে এটাকে কাছে রাখবো না দূরে রাখবো, এই যে একটু আগে বললাম ছোট নিলে কাছে হচ্ছে বা দূরে হচ্ছে, তার উপর নির্ভর করে না। আর তড়িৎ বিশ্লেষ্যের পরিমাণের উপর, এটার উপরেও নির্ভর করে না। এই পর্যন্তই রইল এই ভিডিওতে।